নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। খুব সিম্পলের উপরেই করেছি ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটার সাথে সাথে সেলাইয়ের সাথে সাথে আমি স্বামীজির জীবনের স্মরণীয় কিছু ঘটনা ছোট ছোট গল্প আকারে আমি সেটা আপনাদের পেছনে পড়ে শোনাবো। আশা করি সেগুলোও আপনাদের ভালো লাগবে। সেলাইটা দেখার সাথে সাথে গল্পটাও শুনবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রনাথকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তার স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছে থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এবার আমি পড়ব পরের আরেকটি গল্প। সেটা হলো, ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। শুধু শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়। অপরকে যথাচিত সম্মান দিতে তিনি সংকোচ করতেন না। তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি। নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এ ধারণা কিন্তু নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এই রকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। নচিকেতা চরিত্র এই জন্য স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। আমি আরেকটি ঘটনা বলবো। সেটা হলো, নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটা ব্যামোর মতো ছিল।
পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকেই তার ওই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াত। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এইরকম অপব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখনও এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়া চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা। মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা। মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। চোররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যে অধঃপতিত তাকেও। বলতেন, গড দ্য উইক, গড দ্য সিনার, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি। নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত। স্কুলের ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন। গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছেন। কিছুক্ষণ পরে শিক্ষক ফিসফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনেছে কিনা। কেউ উত্তর দিতে পারল না, কিন্তু নরেন্দ্রনাথ নরেন্দ্রের মন ছিল দুমুখ। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞেস করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল। শিক্ষকের তা বিশ্বাস হলো না। তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। সকলের সঙ্গে নরেন্দ্রও উঠে দাঁড়ালেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, তা আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তিনি দাঁড়িয়েই রইলেন। পরবর্তী প্যারা পড়ছি, আমি আরেকটা গল্প পড়ছি। সেটা হলো, বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্র সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, 1 বছরের বেতনও বাকি। হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু 1 বছরের বেতন দেওয়া অসম্ভব। সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না। আপনি একটু অনুগ্রহ করে তাকে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমারবাবু মেজাজ ভালো ছিল না। মুখ বিকৃতি করে বললেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না। তুই যা, নিজের চরকায় তেল দেগে যা। আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না।
নরেন্দ্র চিন্তায় পড়লেন। তার নিজের পক্ষেও অত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। কি করা যায়? মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদোর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমারবাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমারবাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি তিনি মুকুব না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন। রাজকুমারবাবু তখন বিপদ বুঝে বললেন, বাবা রাগ করিস কেন? তুই যা বলছিস তাই হবে। তুই যখন বলছিস আমি কি তা না করে পারি? কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন। তিনি চোখের আড়াল হতেই রাজকুমারবাবু এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনা অনুপূর্বী বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। ওকে বন্ধুরা, গল্পটা কেমন লাগলে জানাবেন, আর সাথে সেলাইটা থাকলেও অবশ্যই সেলাইটা জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার সঙ্গে, আপনার বন্ধুদের সঙ্গে, এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।